আমি কিন্তু রেডি। আজ বেশি সময়ও নেয়নি রেডি হতে। হ্যাঁ ঠিকই, মাত্র 1 ঘন্টা 10 মিনিট। মেয়েদের রেডি হতে একটু সময় লাগে। এ কি, কি ঘুরতে এসে কেউ বন্দুক নিয়ে বেরোয়? বলা তো যায় না রাস্তাঘাটে কখন ক্রিমিনালের সঙ্গে দেখা হয়ে যায়। তুমি আমার মতো পুলিশ দেখেছো কোথাও? এক হাতে কবিতার বই, এক হাতে বন্দুক। কি পড়ছো? রাইনার মারিয়া রিলকে। উফ, মানে কি কুক্ষণে যে আমি রিলকের কথা বলেছিলাম না। কেন কেন? খাল কেটে একেবারে সতী না। না, শোনো না, এটা ইন্টারেস্টিং ব্যাপার। সেই দিনকে রাত্রেবেলা বিশ্বরূপ যখন ওই প্রবিদ্যাকে মারার জন্য এগোচ্ছিল না, তখন একটা কবিতা বিড়বিড় করছিল, তোমার মনে আছে? ওটা আরে ওই যে আমার সঙ্গে ভগবান কথা বলেন, ঈশ্বর। হ্যাঁ আমার সঙ্গে ঈশ্বর কথা বলেন, ওইটা দেখছি রিলকেরই কবিতা। তাই তো। না তাই তো নয়, তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো, তুমি একদিন তোমার বাড়ির সামনে গাড়ি থেকে নেমে আমি তোমাকে এগিয়ে দিতে গেলাম না, রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কবিতা শোনালে, বললে না আরে নিজেকে পোড়াও আগুনের মতো রেগে। ওটা ওই কবিতারই পরের লাইনগুলো। কাকতালীয় ব্যাপার না? কবিতাটা আমি শুনিয়েছিলাম দাদাকে, ওর ভালো লেগে যায়। এই ফাইলগুলো স্টোরে তুলে দাও। ওকে স্যার, এখনই নিয়ে যাবো স্যার। তোমাদের বাবার ঘটনাটা কি তোমাদের সামনেই ঘটে? হ্যাঁ, আর দাদা কিছুই করতে পারেনি, খুবই বাজেভাবে রিয়্যাক্ট করেছিল। ইনফ্যাক্ট ট্রমা সেন্টারেও থাকতে হয়েছিল। তুমি, তোমার ট্রমা হয়নি, রাগ হয়নি? তুমি এত নর্মাল আছো কি করে? ইনফ্যাক্ট ছিলে কি করে এতদিন? মৌ, I'm sorry. I'm sorry, I'm sorry, I'm sorry. পোদ্দার কোন হোটেলে উঠেছে জানো? না স্যার, তবে খোঁজ নিয়ে জানাচ্ছে শিগগিরই। বাল জানোটা কি, তাড়াতাড়ি জানাও। খুবই কান্নাকাটি করেছিল। একটা অন্ধকার ঘরে সারাক্ষণ আটকে থাকতো, আর যখন বেরোতো তখন মৌ 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 মৌ, আমি তোমার কথা জিজ্ঞাসা করছিলাম। মানে তুমি কিভাবে কোপ করেছিলে এই সিচুয়েশনটার সাথে? পাথর হয়ে গেছিলাম। কমপ্লিটলি নর্মাল, কিন্তু ভেতর থেকে পাথর। সত্যি তোমাদের উপর দিয়ে যা গেছে তা যেন কোনো চরম শত্রুর সঙ্গেও না হয়। তোমাদের জায়গায় আমি থাকলে কি করতাম কে জানে। আমি হয়তো তখনই সালা ওই লোক। কি? হ্যাঁ, কি করতে? কি হলো? না কিছু না। চলো বেরোই। এক মিনিট, বসো 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 বসো। কি? আচ্ছা, এই স্যান্ড মাফিয়া, কোল মাফিয়া চালানো ব্যবসাদার, এটা তো প্রথম খুন নয়, দ্বিতীয় খুন। তাহলে কি বিশ্বরূপ তোমার আর তার বাবার প্রতিশোধ নেওয়ার আগে প্রমোটার মেরে সমাজ সেবা শুরু করেছিল? হ্যাঁ মৌ? ইয়েস। আমার সঙ্গে ঈশ্বর কথা বলেন, তোমার সঙ্গে ঈশ্বর কথা বলেন, তারপর এসে ডেকে নিয়ে যান রাতে, তার নিচু স্বরে আদেশ শুনতে পাই। স্মৃতি পার করে চাহিদার সীমানাতে যাও চলে, দাও শরীরে আমাকে ঠাঁই। নিজেকে পোড়াও আগুনের মতো রেগে,
বড় ছায়া দাও, আমিও খানিক চলি। মুগ্ধতা থাক ত্রাসের আঙুল ধরে, সুন্দর যাক ভয়ঙ্করের গলি। যেও তুমি সোজা, থেমো না কখনো, যেন চূড়ান্ত বলে কোনো অনুভূতি নেই। শুধু দেখো যেন আমারই রাস্তা দিয়ে হেঁটে যেতে গিয়ে হারিও না আমাকেই। চলার পথের কাছেই রয়েছে দেশ, সে দেশ স্বদেশ। দাও হাতে হাতে, এসব আদেশ ঈশ্বর দিয়ে চলেন তোমায় আমায় নিচু স্বরে রোজ রাতে। দিয়েছিল হাত ঈশ্বরের হাতে, প্রতিশোধের হাতে, আমার হাতে। আর এই এই খুনগুলো আমারই আইডিয়া। বরাবরই বাবার কলমে আগুন ছিল। যখন এই স্যান্ড মাফিয়া আর কোল মাফিয়ার যোগসূত্র হিসেবে একটা নাম এক্সপোজ করলো, পড়লো ওই ব্যবসাদার পাওয়ারফুল লোকের পেছনে। ডেথ থ্রেট, হুমকি পেল প্রচুর। তাই পরিবারকে সেফ রাখতে আমাদের সবাইকে নিয়ে চলে গেল কানপুরে। ছোটবেলাতেই একটা পরিবার, একটা গোটা পরিবার কলকাতার বুক থেকে রাতারাতি উবে গেল কর্পূরের মতো। তাহলে প্রতিশোধ কিসের? ছাড়লো না। ঠিক কলকাতায় ফেরত আসতো মাফিয়ারাজের উপর রিপোর্টিং করতে। একবার মুখে মুখে কনফ্রন্টেশন হয়, মিডিয়া জানাজানি হয়। বাবা ওই মাফিয়া বসকে হুমকি দেয় দেখে নেবে বলে। বাবা পালিয়ে চলে আসে ফেরত, কিন্তু পার পায় না। ওর গুন্ডারা ঠিক পৌঁছে যায় আমাদের ওখানে। আমাদের চোখের সামনে বাবাকে খুন, আমাকে রেপ। দাদা সামলাতে পারলো না ধাক্কা, চলে গেল রিহ্যাবে। রিহ্যাব থেকে ফেরত এসে বলল, আমি কাল কলকাতায় যাচ্ছি। কেন? লোকটাকে মারতে। তখন আমি ওকে বললাম, বোঝালাম, দাদা পাগলামো করিস না। কদিন আগেই বাবার সঙ্গে পাবলিকলি কনফ্রন্টেশন হয়েছে লোকটার। ওই শয়তান লোকটাকে তখন মারলেই আমাদের উপরে সন্দেহ আসতো। পুলিশ গন্ধ শুকতে শুকতে এই অবধি এসে পৌঁছবে। তাই প্ল্যান করেছিলাম, প্রথমে আমরা এমন একজন লোকের খুন করব যে পৃথিবীতে না থাকলে পৃথিবীর ভালো, আর এমন ভাবে করব যেন এটা মনে হয় সিরিয়াল কিলিং। মানে সিরিয়াল কিলিং এর প্রথম খুন মনে হয়। আর দ্বিতীয় খুনটা হবে আসল খুন, প্রতিশোধ। আমি চেয়েছিলাম যে দুটো খুনের পর খুনগুলো থেমে যাক, মানে পুলিশ ধরে নিক খুনি থেমে গেছে, মারা গেছে, কিংবা পরের ভিকটিম বাঁচতে সময় নিচ্ছে। প্রথমে মাকে নিয়ে চলে এলাম কলকাতায়, একটা চেম্বার সেট আপ করলাম। তারপর দাদা এলো আমাদের প্ল্যানটাকে কমপ্লিট করতে। প্ল্যান প্ল্যান সালা প্ল্যান প্ল্যান। এই দোষ অবতার। আমারই আইডিয়া। দাদার অবসেশনটাও কাজে লেগে যায়। আর এই কারণেই আমি প্রথমে দাদার পরিচয়ও দিইনি, ওকে পেশেন্ট হিসেবে মেনশন করি। তা না হলে আমাদের ফ্যামিলি হিস্ট্রি, আমাদের মোটিভ, আমাদের প্ল্যান সব ধরা পড়ে যেত। এবং আমাদের ব্যক্তিগত প্রতিশোধের খুনের পর এক্স্যাক্টলি যেটা প্ল্যান করেছিলাম সেটাই হলো। তোমরা ব্যক্তিগত কোনো মোটিভ অ্যালিবাই না খুঁজে সেটাকে সিরিয়াল কিলিং এর দ্বিতীয় খুন হিসেবে ধরে নিয়ে তদন্ত সেদিকে নিয়ে গেলে। কিন্তু তারপর সব ভেস্তে গেল। এক সেকেন্ড। তুই এই কথাগুলো আমায় বলছিস? তুই হ্যাঁ, যে আমাকে পুরো দায়িত্বটা দিয়েছিল, যে মাথার মধ্যে এগুলো সব ঢুকেছিল, যে আমাকে রাস্তা দেখেছিল, সেই কথাগুলো আমাকে বলছে?
এই পোকামাকড় জঞ্জালগুলোর জন্য এখন তোর প্রাণ কেঁদে কুকি উঠছে, হ্যাঁ? দাদা কথা শোন দাদা, পাগলামো করিস না প্লিজ, প্লিজ পাগলামো করিস না। দিস ইজ টু ডেঞ্জারাস। আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, হ্যাঁ? এখন এখন আমরা আমাদের প্ল্যান মতো। না, নো, চুপ চুপ, তুই 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 এখানে বস, বস এখানে, চুপ, একদম চুপ, একদম চুপ। আমি চললাম, আমি চললাম কাজে। না 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 না, যাবে না, যাবে না, একদম চুপ, যাবে না, একদম না, 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 চুপ, না, চুপ। যাবে না, আরে চুপ, আটকানোর চেষ্টা করবি না তুই। আমাকে এই কাজগুলো করতেই হবে, করতেই হবে। যাস না দাদা। এটাই ললাটের লিখন, এটাই শাস্ত্রের বিধান, এটাই আমার ভবিতব্য। যাবে না, কোথাও যাবে না দাদা। প্রথম খুনটা করার আগে না আমি একটা শঙ্খধ্বনি শুনতে পেয়েছিলাম। জানিস তো, একটা শঙ্খধ্বনি, সেই শঙ্খের ভেতর থেকে একটা গলা ভেসে আসছিল, একটা আলো, একটা নীলচে আলো। আমি না একটা ট্রান্সে চলে গেছিলাম। শোন, দেখ, আমাকে না, বাবু বাবু আমাকে এই কাজটা করতেই হবে, হ্যাঁ? আমার কোনো উপায় নেই, বিশ্বাস কর, আমার কোনো উপায় নেই, কোনো উপায় নেই, হ্যাঁ? আমি যাই, হ্যাঁ? শোন শোন শোন, আমাকে যেতেই হবে, শোন না, আমাকে আটকাস না, আমার কাজটা শেষ করতে হবে আমায়। হ্যাঁ রে, এই কাজটা আমায় করতেই হবে। আরে আমি তো কল্কি, বিশ্বাস কর, আমিই কল্কি, আমি বিষ্ণুর দশম অবতার। বিষ্ণুর দশম অবতার। ফেরার হলো, তারপর একটার পর একটা খুন করতে লাগলো। তখনই বাধ্য হয়ে তোমাদের কাছে আসতে হলো আমাকে ওকে আটকানোর জন্য। কেন কেন হঠাৎ করে কি হলো তোমার? প্রথম জনের মতো বাকিরাও তো তোমার কোনো ক্ষতি করেনি, তো হঠাৎ তাদের প্রাণ বাঁচানোর জন্য তুমি এত উতলা হলে কেন? হোয়াট হ্যাপেন্ড? আমি মানুষ মারতে ভালোবাসি না বিজয়। ও আচ্ছা, প্রথম জনকে খুন করিয়েছিলাম খুন করিয়েছিলে আইনের চোখে ধুলো দেওয়ার জন্য। ও আচ্ছা, বাহ, দারুণ। দ্বিতীয় জনকে মেরেছিল আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সত্ত্বেও আমার এমন কোনো রাত কাটেনি যে আমি দুঃস্বপ্ন দেখিনি। তাহলে তাহলে অকারণে, মানে ব্যক্তিগত কোনো কারণ ছাড়া আমি কেন এতগুলো ইনোসেন্ট মানুষের প্রাণ কেড়ে নেব? সেটাকে আমি সুস্থ মস্তিষ্কে চাইতে পারি? স্টপ স্টপ স্টপ। তোমার মস্তিষ্ক নিয়ে আমি একটা কথাও শুনতে চাই না, জাস্ট একটা কথাও নয়। সুস্থ মস্তিষ্ক। তুমি শুধু আমাকে বলো আমি কি করব, এখন আমি কি করব বলো, কি করব বলো? আমি কি তোমায় অ্যারেস্ট করবো, তারপর কি আমাদের মধুচন্দ্রিমা জেলের ভেতরে হবে? আচ্ছা, যদি তোমার ফাঁসি হয় তাহলে কি, কোথায় আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তোমায় চুমু খাবো? বলো বলো, আমি কি করবো বলো? ইউ আর গুড এট প্ল্যানিং, টেল মি। তোমার এই অবস্থার জন্যে, দাদার এই অবস্থার জন্যে, অনেকগুলো পরিবারের ইনোসেন্ট কিছু মানুষের অনাথ হবার জন্যে, এদের সারা জীবন ধ্বংস করার জন্যে আমি তাই। না 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 না। তুমি কেন দায়ী হবে? দায়ী আমি। তোমার বাবার খুনের প্রতিশোধ, তোমার ধর্ষণের প্রতিশোধ, তোমার ভগবান সাজা দাদার পাগলামি এবং নিজের বিবেকের দংশন থামানোর জন্য নতুন ফন্দিপিকের এই সব কিছু, সবগুলো প্ল্যানের জন্য তুমি সালা আমাকে তুর্কি নাচন নাচালে, প্রেমের অভিনয় করে আমাকে সালা বোকা বানালে, আর আমি আমি কোনো অভিনয় করিনি। অভিনয় করেছো তুমি, অভিনয় করেছো 100 বার করেছো অভিনয়, করেছো অভিনয়, আমি অভিনয় করিনি। করেছো। আমি করিনি অভিনয়। তোমার তো ব্যবসা এটা, তোমার তো ট্রেনিং সাইকোলজিতে। गोली की आवाज सुनाई दी। জায়গা জায়গায়
আচ্ছা আমাকে একটা কথা বলো তো মৈত্রী, আমাকে একটা কথা বলো, সেদিন যখন আই ওয়াজ ইনসাইড ইউ তখন তখন তুমি কি ভাবছিলে? এই কেস ফাইলটার কথা ভাবছিলে তো? ওই যে যেদিন বাড়িতে বিছানায় আমি যখন তোমার এই ঘাড়ে চুমু খাচ্ছিলাম তখন কি ভাবছিলে? ওটাকে চুমু খেলেই আমার কার্যসিদ্ধি হবে, তাই তো? সেটাই ভাবছিল তো? তুমি তোমার মাথার মধ্যে ঢুকে বসে আছো। তুমি তো আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করাতে পারো, কারণ তোমার কেসের যে ইনভেস্টিগেটর সে তো বিছানায় তোমাকে। তুমি বলবে মৈত্রী, বলো তুমি আমাকে ঠকিয়েছো, আমার সাথে প্রেমের অভিনয় করেছো। আমি তোমাকে ঠকাইনি, আমি কোনো অভিনয় করি, ব্যাকগ্রাউন্ড চেকটাও ভালো করে করলাম না। আমি ব্যবহার করিনি। আমি অভিনয় করিনি অভিনয় করিনি, স্যার বারবার করে বলেছিল, বারবার বলেছিল স্যার। অভিনয় করিনি। ডেস্টিনি স্যার, আমার ডেস্টিনি। ভাইজি বাড়ির ছেলে ওকে ঠকাবে, মাকে ঠকিয়েছে স্যার ছোটবেলা থেকে। আমি তো সেদিন রাতেই ওই লোকগুলো নিচে মরে গেছিলাম। সবাই ঠকায়। আমার শরীরটা শুধু বেঁচে ছিল প্রতিশোধ দেওয়ার জন্যে, কিন্তু সেটাও ঠিক মতো নিতে পারিনি। তোর লেখাপড়া, ভেবেছিলাম পুলিশের তোর কিছু সাহায্য নিয়ে স্কুল, দাদাকে কলেজ, হাসপাতালে গান, পাঠিয়ে গান, সারেন্ডার গান। করব। ভেবেছিলাম বিবেকের দংশনেই একদিন মরে যাব। যে কেউ এসে সালা ব্যবহার করবে, তারপর আমার জীবনে তুমি এলে, যে কেউ, এনিওয়ান। আমি আবার বাঁচার নতুন মানে খুঁজে পেলাম। কিন্তু এখন তুমিও যদি মা আর প্রবীরদাকে দেখো। প্রবীরদাকে নিয়ে চিন্তা, মাকে নিয়ে চিন্তা, সালা খুনি। ঠান্ডা মাথায় সালা মানুষ মনে থাকলে আবার চিন্তা সালা। যদি 6-এর পরে 7 নম্বর খুনে যাই সবাই ঠকায় সালা, তাহলে 10টা খুনের চিন্তা পুষে রাখা, সবাই ঠকিয়েছে। 10টা মাথা ধ্বংস করাটা জরুরি। আর নিজের ভেতরের রাবণটাকে ধ্বংস করাটাই তো প্রকৃতপক্ষে বিজয়া দশমী, তাই না বিজয়? পৃথিবীর কলতান সমবেত সুরে সব কিছু ফেলে আজ চলে যাব দূরে। আমি সেই মানুষটা নেই, আমি সেই মানুষটার নেই। আধখানা ইতিহাস পড়ে থাকে পথে, বাকিটুকু ভুলে যেও তুমি কোনো মতে। আমি সেই মানুষটার নেই, তলিয়ে গেছি জোড়া বালিতে। চোখে জল আসে না, খুবই তুচ্ছ এ ব্যাপার। আমি এগিয়ে যাই এবার, সময়ের কাছে নত জানু হয়ে, অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে সব যন্ত্রণার আগে ছিল সয়ে। আমার মুক্তি খুঁজি মহাকাশে, স্মৃতি ম্লান মুখে হাসে, শেষ ভরসা ফেরায় অনায়াসে। হ্যালো পোদ্দার, এই শোনো, কোথায় একটা গন্ডগোল হচ্ছে।
দ্বিতীয় খুনটা কিন্তু প্রথমবার জানি স্যার, একটু আগে লাফালো খাত থেকে। তুই ঠিক আছিস? হ্যাঁ স্যার। আছিস। তাড়াতাড়ি ফের, সাবধানে ফের। মাল খাবো। जगदीश हरे जय जगदीश हरे